আমরা আগের দিন প্রেজেন্ট টেন্সের ভাগগুলো তোমাদেরকে বলেছিলাম, তোমরা সকলেই জানো। তো আজকে আমরা সেই প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো বলা হয়েছিল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা আগের দিন বলেছিলাম যে এই প্রত্যেকটা টেন্সের যে ভাগগুলো আছে সেগুলো আমরা পরপর তোমাদেরকে বোঝাবো এবং বলবো কীভাবে সেগুলো হয়। তো আজকে আমরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, আজকে আমরা যেটা করতে চলেছি প্রেজেন্ট টেন্সের যে প্রথম ভাগটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ যাকে আমরা বাংলায় সাধারণ বর্তমান বলে থাকি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জানতে পারে যে এই সাধারণ বর্তমান আমরা কাকে বলবো? বর্তমান কালকে তোমার 4 ভাগে ভাগ করছি, তাহলে সাধারণ বর্তমান আমরা কাকে বলবো বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কাকে বলবো? তাহলে যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমানকালে কোনো কাজ করা বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবো। তাছাড়া কতগুলো জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সে শুধু বর্তমান কাল যে কাজ হবে সেটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আমরা রেগুলারলি আমরা যে জিনিসগুলো করে থাকি, অর্থাৎ উই হ্যাভ ডান রেগুলারলি দ্য থিংস। যেমন ধরো, যেটা আমরা বলছি যে আমরা স্কুল যাই, সেটা ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রত্যেক দিন স্কুল যায়। এটা আমাদের কিন্তু একটা হ্যাবিট, we have been habituated these things, that's why এটা আমরা যেটা বলতে পারি যে এটা আমাদের নিত্যগত অভ্যাস, আমরা এটা রেগুলার ওয়েতে করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে বর্তমানকালে আমরা যে কাজ করে থাকি বা যেগুলো আমাদের নিত্যগত অভ্যাসের মধ্যে পড়ে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা এবার দেখব যে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর স্ট্রাকচার বা গঠন কেমন হতে পারে, সেখান থেকে আমাদের ধারণা আমরা পেয়ে যাব। আমরা অনেকেই কিন্তু যখন আমরা আমাদেরকে কোনো স্যার প্রশ্ন করে আমি ভাত খাই, তখন আমরা নানা রকমভাবে নানা রকম উত্তর আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এর স্ট্রাকচারটা বোর্ডে লিখছি, দেখো তোমরা ভালো করে যে এই স্ট্রাকচার কেমন হতে পারে যদি আমরা দেখি। এবার আমরা তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ইনডিফিনাইট টেন্সের আমরা 3টে সেন্টেন্সের ভাগ তোমাদেরকে আমরা বোঝাবো। সেই 3টে সেন্টেন্স কি হতে পারে? একটা হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে আমরা ইম্পারেটিভ, যাকে আমরা তোমার বলতে পারি ন্যারেটিভ সেন্টেন্সও বলতে পারি, আর তার সঙ্গে সঙ্গে সেটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বলতে পারি। তার সঙ্গে সঙ্গে একটা থাকবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং তারপর আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই 3 রকম ভাবে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে হয় সেটা তোমাদেরকে আমরা দেখাবো। তাহলে আজকে আমি তোমাদেরকে বলছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসারেটিভ সেন্টেন্সের সবটা কেমন হতে পারে। অ্যাসারেটিভ সেন্টেন্স, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অ্যাসারেটিভ সেন্টেন্স, এটাকে আমরা বলতে পারি তোমার ন্যারেটিভ সেন্টেন্সও বলতে পারি, অনেক অনেক ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এই ছকটা যেমন হবে যদি আমরা দেখি, সেটা হচ্ছে স্ট্রাকচার বা ছক যেটা আমি বলছি, সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্টকে বসাতে হবে। প্রথমে বসাতে হবে সাবজেক্টকে, তারপর আমাদের বসাতে হবে মেন ভার্ব। মেন ভার্ব এর প্রেজেন্ট টেন্স, মেন ভার্ব এর প্রেজেন্ট টেন্স প্লাস অবজেক্ট। এই ছকে আমাদেরকে গেলে কিন্তু আমরা সেটা পারবো। প্রথমে কি বসছে? সাবজেক্ট, তারপরে যেটা বসবে মেন ভার্বের প্রেজেন্ট টেন্স, এবং তারপরে বসবে অবজেক্ট। এই ছকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে।
তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে পারবো। এইবার যেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টের পরে যেটা মেন ভাবে প্রেজেন্ট টেন্স থাকবে, সেটা যদি তোমার সাবজেক্টটা সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে মেন ভার্বের সঙ্গে এস কিংবা ইএস তোমাদেরকে যোগ করতে হবে, তবে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। যেমন তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো একটা উদাহরণ আমি বলছি, আমি গান করি। দেখো এই যে আমি লিখলাম, এটা আমি গান করি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি গান করি, অর্থাৎ অনেকের আছে যারা গানের রেওয়াজ করে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা নৃত্যগত অভ্যাসের মধ্যে পড়ে, যে সেটা সে রেগুলার ওয়েতে করে। তাহলে দেখো এটা কি হবে, আমি গান করি, আমিটা জায়গাতে কি বসছে, আই। এইবার মেন ভার্বের প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমাদের গান করা ইংরেজি কি, গান করা ইংরেজি হচ্ছে সিং, আই সিং। আর গানের ইংরেজি হচ্ছে সং, তাহলে আই সিং এ সং, আই সিং এ সং। তোমরা দেখতে পাচ্ছ তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা যেটা বলছি, আমি গান করি, আই সিং এ সং। এখানে কিন্তু সিং এর সঙ্গে এস বাই এস যোগ হবে না, কারণ আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। এবার দুর্বল উদাহরণ যদি আমরা গিয়ে বলি, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, সেক্ষেত্রে যেটা হবে দেখো, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি বা সি তুমি লিখতে পারো, হি বা সি হলো, হি বা সি দুটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে তারপরে যেটা মেন ভার্ব, তার সঙ্গে এস কিংবা ইএস যোগ হবে। তাহলে দেখো খেলা ইংরেজি হচ্ছে প্লে। এবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা সি, সেই জন্য এখানে লিখতে হবে প্লেজ, হি বা সি প্লেজ ফুটবল। তোমরা দেখতে পাচ্ছ যে হি বা সি বসার জন্য মেন ভার্বের সঙ্গে প্লের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আগে দুটো যে উদাহরণ আমি দিলাম, 3 নম্বর উদাহরণ হচ্ছে তুমি একটি ছবি আঁকো। খুব সহজ, প্রেজেন্ট ইনডিফিনাইট খুবই সহজ। তোমরা দেখো তুমি একটি ছবি আঁকো, হ্যাঁ সেটা হচ্ছে কি, ইউ সাবজেক্ট ইউ, তারপরে মেন ভার্ব প্রেজেন্ট টেন্স ড্র, এবং তারপরে যে আছে আঁকা, সেটা হচ্ছে ছবি আঁকা ড্র, আর একটা এ পিকচার। তাহলে ইউ ড্র এ পিকচার। তারা একটি গান শুনে, দে হেয়ার এ সং, দে হেয়ার এ সং। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ছক। এভাবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কেমন হয়। তোমরা আগে দেখতে পারলে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে করব তার ছক, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ছক তোমরা বুঝতে পারলে আশা করি। এবার আমরা যেটা যাব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয়, হ্যাঁ তুমি কি ভাত খাও, তখন অনেকে কি বলে, অনেকে বলে অ্যাম আই ইটিং রাইস, অনেকে বলে হ্যাড আই ইটিং রাইস, নানা রকম তারা বলে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব সহজ জিনিস যে আমরা যদি ঠিকঠাকভাবে টেন্সটা জানতে পারি, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে তোমার ছকটা দেখো লক্ষ্য করে ভালো করে, সেটা হচ্ছে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছক যেটা হবে, সেটা হচ্ছে প্রথমে ডাব্লিউ ফর্ম। ডাব্লিউ ফর্ম তোমরা সকলেই জানো, হু, হোয়ার, হু, এগুলো সব, হু, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো সব ডাব্লিউ ফর্ম। তারপরে ডু বা ডাজ, তারপর কি বসবে, ডু বা ডাজ, এবং তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মেন ভার্ব, এবং শেষে বসবে অবজেক্ট। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এই ডু বা ডাজটা আমরা কেন পেলাম। তোমরা খেয়াল রাখবে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে মনে রাখবে তোমরা, যদি তুমি অক্সিলারি ভার্ব শুরুতে না দাও তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো মতেই সম্ভব নয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দরকার। কিন্তু দেখা যাবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেখানে কি আছে, মেন ভার্ব, যে আমরা মেন ভার্ব আছে, সেই জন্য আমাদের কি নিতে হচ্ছে, একটা ডু বা ডাজ আমাদেরকে ধার দিতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। এবং সেটা কখন বসবে, ডাজ বসবে সাধারণত কার আগে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাম্বার আগে আমরা ডু বা ডাজ বসাবো। তাহলে লক্ষ্য করে তোমরা দেখো, এই ছকটা হচ্ছে ডাব্লিউ ফর্ম, ডু বা ডাজ, সাবজেক্ট, মেন ভার্ব এবং অবজেক্ট। তাহলে আমি উদাহরণ দিয়েছি, দেখো তুমি কি একটি বই পড়ো, আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি তুমি কি একটি বই পড়ো। তাহলে লক্ষ্য করে দেখো, প্রথমে আমরা কি বসেছি, ডু,
ডু বিভাগ কেন? কারণ এখানে আমাদের বিভাগ নিতে হয়েছে। ডু ইউ রিড আ বুক? ডু ইউ রিড আ বুক? ডু ইউ রিড এ বুক? আরো লক্ষ্য করে দেখো, তাহলে প্রথমে তোমার বিভাগ, তারপরে তোমার ডু বা ডাজ, তারপর তোমার হচ্ছে সাবজেক্ট, তারপরে মেন ভাব, তারপরে হচ্ছে তোমার অবজেক্ট। সিমিলারলি একই রকম ভাবে দেখো, সে কি একটি চিঠি লেখে? তাহলে এখানে হচ্ছে ডাজ। ডাজ কেন হলো? কারণ সি এর ইংরেজি হচ্ছে হি বা সি। সেক্ষেত্রে আমরা জানি হি বা সি এর আগে বা পরে যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তার সঙ্গে এস বা এস যোগ হয়। সেজন্য ডাজ সি রাইট এ লেটার। অনুরূপভাবে আমরা যদি দেখি 3 নাম্বারটা, আমি কেন বইটা পড়ি? এখানে ডাব্লিউএইচ ফর্ম ব্যবহার করা হয়েছে। কারণ ডাব্লিউএইচ ফর্ম কেন কথাটা আছে, আমি কেন বইটা পড়ি। তাহলে এইগুলো দেখো, হোয়াই ডু আই রিড দ্য বুক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো। তোমরা ভালো করে বুঝতে পারছো যে প্রথমে একটা আমাদের ডু বা ডাজ নিতে হবে। ডাব্লিউএইচ ফর্ম থাকলে ডাব্লিউএইচ ফর্ম বসাতে হবে। আর যদি ডাব্লিউএইচ ফর্ম না থাকে তাহলে আমাদেরকে ডু বা ডাজ দিতে হবে, এবং তারপর আমাদেরকে বসাতে হবে আমাদের সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব কিভাবে সেই ছকটা হবে এবং কিভাবে সেটা আমরা প্রয়োগ করব। তাহলে আগে তোমরা জানতে পারলে যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখাবো যে নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে করব। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্স কি করে করব। তাহলে তোমরা ভালো করে দেখো ছকটা, যে আমরা এখানে কি পাচ্ছি। এখানে পাচ্ছি আমরা প্রথমে সাবজেক্ট, তারপর ডু বা ডাজ, তারপরে নট, তারপরে মেন ভার্ব, এবং তারপর হচ্ছে অবজেক্ট। এবার তোমরা বলবে ডু বা ডাজ কেন পেলাম? একই রকম ভাবে তোমাদেরকে আমি বলছি, যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের তোমার যদি শুধুমাত্র মেন ভার্ব থাকে, সেখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে যখন আমরা সেটাকে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো বা নেগেটিভ সেন্টেন্স করবো, সেক্ষেত্রে আমাদেরকে বিভাগ হিসেবে ডু বা ডাজ ভার্ব নিতে হয়। না হলে কিন্তু আমরা সেটাকে নেগেটিভ বলো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমরা ওই জন্য আমরা ডু বা ডাজ এখানে ধার দিয়েছি। কিসের জন্য? যেহেতু এখানে শুধুমাত্র মেন ভার্ব আছে। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স করবো, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ডু বা ডাজ, তারপর নট, তারপর মেন ভার্ব, এবং তারপর অবজেক্ট। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে দেখিয়েছি, আমি গান করি না। তাহলে হচ্ছে কি? আই ডু নট সিং এ সং। আই ডু নট সিং এ সং। আবার দেখো, সে ছবি আঁকে না। সেখানে আবার কি হচ্ছে? হি ডাজ নট ড্র এ পিকচার। ডাজটা কেন হলো? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা সকলেই জানবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হিসেবে থাকবে, তারপরে যদি সেটা যদি মেন ভার্ব হয়, মেন ভার্ব হোক বা তোমার অক্সিলারি ভার্ব হয়, ডু বা ডাজ হয়, সেক্ষেত্রে আমাদের কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। তাহলে হি ডাজ নট ড্র এ পিকচার। আর শেষের উদাহরণ দেখতে পাচ্ছ, তুমি সিনেমা দেখো না। ইউ ডু নট ওয়াচ সিনেমা। তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমি যে ভার্বগুলো দেখালাম কিভাবে সেগুলো করা হচ্ছে। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন আমরা কারোকে বলবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে এই ছকগুলো। এই ছকগুলো যদি আমরা ঠিকঠাক খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু লেখার সময় আশা করি আর ভুল হবে না। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই না? আই ডু নট ইট রাইস। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম, তাহলে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা করবো, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা ভালোভাবেই এর প্রয়োগ করতে পারবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। যদি কি জানার ইচ্ছা থাকে তোমরা আমাকে জানাবে, নিশ্চয়ই আমি সম্পৃক্ত দেবো। আমাদের আজকে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সেই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। পরের দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে আলোচনা করব।